দেশব্যাপী জরুরি সতর্কবার্তা। সরকার নড়েচড়ে বসেছে, জামাত, শিবির, এনসিপি, বিএনপি সবাই নড়েচড়ে বসেছে। সরকার গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসেছে যে 23 জুন বড় কিছু ঘটতে পারে। আগামীর তিনটা লড়াই, এই তিনটা লড়াই হলো আমাদের সংস্কার বাস্তবায়নের লড়াই, যার জন্য এই খুলনার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। 75% বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। আমাদের দ্বিতীয় লড়াই বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই। এই সার্বভৌমত্বের লড়াইয়ে দিল্লির দাদাবাবু থেকে বের হয়ে, আমেরিকান পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব। লাস্ট যেটা, আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি না হয়, তাহলে আমাদের সামনে আরো অসংখ্য যুবক, আরো অসংখ্য নারী, অসংখ্য হিন্দু, অসংখ্য আলেম ওলামা, আমাদের ভবিষ্যতে তাদের হলো পবিত্র এই রাজপথে তাদের রাজপথ রঞ্জিত হবে। বাংলাদেশ ইনশাআল্লাহ আর কোনোদিন সেই একদলীয় বাকশালতন্ত্র অথবা বিএনপি তন্ত্রের যুগে ফিরে যাবে না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেইভাবে বহুদলীয় ব্যবস্থা বাস্তবায়ন করেছে, সেই ব্যবস্থার রাজনীতি যদি করতে পারে, বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি তার অস্তিত্বের সংকটে পড়বে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি অন্য লেভেলের হতে চলেছে, এক কথায় অসাধারণ এবং গুরুত্বপূর্ণ। কেননা সেটার বিশেষত্ব আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং না টেনে দেখবেন। পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাসিরউদ্দিন পাটোয়ারি যেই হুঁশিয়ারিটা দিয়েছে বর্তমান সরকারকে, তাছাড়াও দর্শক ভারত কিভাবে আমাদের বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য কঠিন একটা ফোন দিয়ে এটেছে, সেটারও রহস্য আজকের এই ভিডিওর মাধ্যমে ফাঁস হতে চলেছে। তাছাড়াও আল্লামা মামুনুল হক সাহেব অবশেষে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। খুবই টাটকা এবং তরতাজা কিছু খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। চলুন তাহলে কথা বাড়াবো কেন, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। পৃথিবী সবাই জানে, সবাই পৃথিবীতে যত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আছে না, সবাই জানে যে এ হচ্ছে একজন মার্ডারার। হ্যাঁ ভাই, গুজরাটে কি হয়েছিল? গুজরাট মানে বুঝছেন, ওনাদের একটা প্রদেশ, আমাদের যেমন নোয়াখালী, চিটাগাং, বগুড়া, এরকম ওনাদের একটা গুজরাট। ওই গুজরাটেরই কিন্তু লোক এই মোদি, ওইখানেই ওনার জন্ম। আমি গেছিলাম ভাই, খাওয়ার জন্য বিখ্যাত, বহুত ভালো ভালো খাওয়া পাওয়া যায়। অনেক মুসলমান আর হিন্দু একসাথে বসবাস করতে দেখছি আমি যখন গেছি। কি সুন্দর পরিবেশ, টোটাল পরিবেশটাকে নষ্ট করে দিল এই মোদি। উনি ওইখানে কি করছে জানেন? হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগাই দিছিল, ওইতে 1000 মুসলমান নিহত হয়েছিল। এমনও ঘটনা ঘটছে, পেটের মধ্যে বাচ্চা আছে, সে বাচ্চা কাইটা বাইর করে ফেলাইছে। শুধু কি এইখানেই না, এখানেই শেষ না, হাজার হাজার মুসলমানের বাড়ি ঘর দখল করছিল এই হিন্দুবাদী জঙ্গিরা। হাজার হাজার মুসলমানের বাড়ি ঘর দখল কইরা আজও আছে, আজও কিন্তু সে বাড়ি ঘর বুঝায় দেয় নাই। আর যাদের বাড়ি ঘর ছিল তাদেরকে রিফিউজি ক্যাম্পে রাখছে। ওর জন্যই কিন্তু ওকে ওই খুনি বলা হয়। এর মধ্যে তো আপনারা জানেন, এই যে কলকাতা থেকে যে ট্রেন যায়, এই ট্রেনের মধ্যে ভাই 2জন ছাত্রকে, মাদ্রাসার ছাত্রকে পিটায় মাইরা ফেলাইছে। এগুলা বিশ্ববাসী দেখতেছে তো, যার জন্য মুখের উপরে বইলা দিছে। রেসলিং থেকে আসছে তো ভাই, ওই ভাবটা আছে। হ্যাঁ ভাই, ওই ড্যাশিং ভাবটা এখনো আছে, কেয়ার করে না তো, একদম মুখের উপরে বইলা দিছে এ হচ্ছে একটা শয়তান। না, শয়তান বলে না, এটা আমার মুখ দিয়ে বাইরে হয়ে গেছে, শয়তান না, খুনি বলছে একেবারে মুখের উপরে। হ্যাঁ হ্যাঁ, প্রথম হাসতেছিল, পরে না মুখটা কালো হয়ে গেছে। ইনার একটা অদ্ভুত চরিত্র এই মোদিজির, ইনার একটা না অদ্ভুত চরিত্র। হ্যাঁ, এই মোদির চরিত্রটা না অদ্ভুত। দেখেন, নিজের দেশে মুসলমানদেরকে, নিজের নাগরিক মুসলমানদেরকে উনি দেখতে পারে না, কিন্তু যখনই সৌদি আরব যায়, মিডিল ইস্টে যায়, তখন ওই শেখদের কাছে যখন যায়, তখন কি করে জানেন? দূর থেকে এরকম হাত বাড়ায়া উঠতে উঠতে আসে। দেখেন না, ওই যে খাঁচা থেকে যখন রাজহাঁস ছেড়ে দেন, রাজহাঁস কি করে এরকম পাকনা দুটা মেয়েরা এরকম লাফায় না, ঠিক এরকম উঠতে উঠতে ছুটে আসে। ভাব দেখলে কি মনে হয় জানেন? মুসলিম তার বন্ধু, মুসলমান তার ভাই, একেবারে বুকে জড়াইয়া ধরে, আর নিজের দেশে মুসলমানের উপরে অত্যাচার করে, জুলুম করে। যে ট্রাম্পকে উনি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড বলে সারাদিন চিল্লায়, আর ওই ফ্রেন্ডই কিন্তু দেখেন বারবার তাকে অপমান করে। এটাই কিন্তু প্রথম অপমান না। এর আগে মনে আছে আপনাদেরকে, যখন ইউনূস সরকার ছিল, ডক্টর ইউনূস স্যার যখন ছিল, তখনকার একটা কথা মনে আছে? তাকে দেখাই বলছিল, এই মোদিকে দেখাই বলছিল, এ হচ্ছে ভারতবর্ষ নিয়ে গবেষণা করে, শত শত বছর গবেষণা করে, ওইটা নিয়ে তাকে প্রশ্ন করেন, আমারে প্রশ্ন করেন না। বাংলাদেশ নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, তখন থেকেই তো চিনে, নামি দামি কাউকে সামনে পাইলেই খালি বন্ধু বন্ধু বলে।
আসলে বন্ধু ব্যাপারটা কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ ভাই, পৃথিবীর সমস্ত সম্পর্ক হয় রক্তের বিনিময়। হ্যাঁ, রক্তের সম্পর্ক তো মামতো ভাই, খালতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, নিজের সন্তান, বোন, ভাইগনা, যত রকম সম্পর্ক সব কিন্তু এই রক্তের সম্পর্ক। আর বন্ধু হয় নিজের চয়েসে। আর এখান থেকে এই হৃদয় থেকে হয় বন্ধুর সম্পর্ক। সে বন্ধু হওয়া খুবই কঠিন। অনেকের ভাগ্যে ভাই বন্ধু ভাগ্য থাকে না। হ্যাঁ ভাই, বন্ধুর কারণে ডুইবা যায়। অনেক কাহিনী আছে। আপনাদের কি মনে আছে মামুন সাহেবের কথা? খালি মামুন বললে অনেকে চিনবেন না, সাথে খাম্বা জোড়া দিতে হয়। ওই খাম্বা মামুন বললে চিনে। ওই মামুন কিন্তু ছিল আমাদের তারেক রহমান সাহেবের খুবই ভালো বন্ধু। আর এই বন্ধুত্বের সুযোগ নিয়ে এই লোকটা ভিতরে ভিতরে কত কাহিনী করছে। ওই যে ইলেকট্রিক তার, খাম্বা, হাবি যাবি এইসব নিয়ে। তখন তো ভাই যতখানি তারেক রহমান সাহেবকে চিনত তার চেয়ে বেশি চিনত এই মামুন সাহেবকে। মামুন মামুন চারিদিকে ভাই এক রব উঠা গেছিল, কে এই মামুন, কে এই মামুন। আর এই মামুনের কারণেই কিন্তু তারেক সাহেবের প্রচুর বদনাম হয়েছে। এখনো এই বদনাম কাঁধে কইরা বহন করতেছে উনি। হ্যাঁ, এখন ওই মামুনের বদনাম, বন্ধুর বদনাম উনার কাঁধের মধ্যে আছে। এদিকে দেখেন আরেক কাঁধের মধ্যে ভর করছে আরেক বন্ধু, শাহে আলম, বগুড়ার শিবগঞ্জের। এর আগে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি তো দেখি নাই। তবে উনাকে প্রথম চিনছি কোন দিন, যখন উনি এই সংসদে দাঁড়ায় বলছিল যে আপনাদের নেতা মানে ডক্টর ইউনূস লন্ডনে যায় আমাদের ক্যাপ্টেনের হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দিয়ে আসছিল। হ্যাঁ হ্যাঁ, কাপ তুলে দিয়ে আসছিল ক্যাপ্টেনের হাতে। কোথায়? লন্ডনে যায় ডক্টর ইউনূস আমাদের নেতাকে। কি কারণে? উনি হচ্ছে এই 5ই আগস্টের হিরো, যার জন্য আমাদের নেতার হাতে লন্ডনে যায় দিয়ে আসছে। এই সংসদে উনি বলছিল লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। তারপর আরেক জায়গায় উনি ইন করলো। কোথায়? এই যে চিটাগাঙ্গে যখন বন্যা হলো, পানি উঠা গেল, তখন উনি চিটাগাঙ্গে গেল। উনি কিন্তু বগুড়ার, উনাকে পাঠানো হলো চিটাগাং। চিটাগাঙ্গে যায় উনি বললো কি যে না না তেমন কিছু না, কিছু কিছু জায়গায় পানি উঠছে, এটা বৃষ্টির পানি, এবং আমি থাকতে থাকতে আবার পানিটা চইলা গেছে। এটাও কিন্তু কেউ মাইনা নেয় নাই উনার কথা। তখনও কিন্তু মানুষ জানে না যে ইনি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু। ইনি যে এত ক্ষমতাবান আমরা কখন জানলাম? যখন আমাদের সবচেয়ে বড় ক্ষমতাবান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনাকে তো জানি আমরা সবচেয়ে বড় ক্ষমতাবান এবং হাল ধরে রাখছে বিএনপির। উনার মুখে যখন শুনলাম, কোথায়? ওই যে চকরিয়াতে, হয়তো ওই সাইডে, উনি কি বলতেছে? ওইখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও আছে। উনি বলতেছে আমাদের কোনো কিছু যদি দরকার হয়, কে বলতেছে? একজন মন্ত্রী বলতেছে আমাদের যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমরা ওই যে পূর্তমন্ত্রী শাহ আলম সাহেবের কাছে যাই, উনি হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান। তখন উনি আবার দাঁড়ায় হাত নাড়লো, সবাই হাত তালি দিল। কেন এটা বললো? হায় হায়, সালাউদ্দিন সাহেব ওনাকে ক্ষমতাবান মনে করে। তারপরেই মানুষ গবেষণায় নাইমা গেল কেমনি এত পাওয়ারফুল হয় একজন প্রতিমন্ত্রী। উনার উপরে কিন্তু বড় মন্ত্রী রয়ে গেছে। এবং উনি কে? মির্জা ফখরুল সাহেব। উনি হচ্ছে আসল মন্ত্রী আর উনি হচ্ছে প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর এত পাওয়ার। হ্যাঁ, তাই তো দেখতেছি আমরা তো মির্জা ফখরুল সাহেবের তেমন কোনো আলাপ টালাপ দেখি না ভাই। হ্যাঁ, উনার পাওয়ারও দেখি না। পাওয়ার দেখতেছি উনার পাওয়ারটা আমরা বুঝলাম কখন? যখন ওনার ছেলে সীমান্ত, দিগন্ত, ওনাদের নামে ওনার ওই যে ইউনিয়নের নাম রাখলো। এবং এমনও শোনা যায় ওই যে স্বর্ণগ্রাম, ওইটাও নাকি ওনার ভাতিজির নামে। গুজবও হইতে পারে, কিন্তু এইটা কি গুজব? এই যে এখন যেটা দেখলাম একটা স্কুল টোটালটা ওনার নামে করে নিছে। হ্যাঁ, ওনার নাম দিছে স্কুলের নামের সাথে। এটা কি গুজব? এটা তো ভাই কাগজপত্র দেখা যাচ্ছে অনলাইনে। তার মানে কি দেখেন, এর আগে যে সমালোচনা হইলো যে উনি কিছু ইউনিয়নের নাম রাখছে ওনার সন্তানদের নামে, তারপরেই তো সাবধান হয়ে যাওয়া উচিত ছিল না? সাবধান হইলে তো ভালো হইতো। এরপরে যদি এই নিউজটা আসে একটা স্কুলের নামই বদলায় ওনার নাম দিয়ে দিছে, তাহলে কি মেসেজ যাচ্ছে সমাজে? ভালো মেসেজ যাচ্ছে। এই জন্য বললাম আপনার বন্ধু ভাগ্য ভালো না। হ্যাঁ, আপনার বন্ধু ভাগ্য ভালো না। আমি অ্যাডভান্স বলে দিলাম, উনার কারণে, এই শাহ আলম সাহেবের কারণে প্রচুর বদনাম হবে আপনার। হ্যাঁ, প্রচুর বদনাম হবে। ওই যে একটা বদনাম, মামুনের বদনাম কাঁধে নিয়ে বেড়াইতেছেন, ওইটা তো মানুষ ধীরে ধীরে মুইচা বালাইছে, ভুইলা গেছে। এখন নতুন করে আবার বদনাম আসতেছে, কারণ আপনার বন্ধু ভাগ্য ভালো না। অতীতে এটা প্রমাণ হয়েছে, এটাও দেখবেন প্রমাণ হবে যদি এখন সাবধান না হন। আর এখন তো সাবধান হওয়ার সময়। চারিদিকে কেমন একটা হেবা জাবা লেগে গেছে, বিরাট বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে। সবাই সাবধান হয়ে যান। বিশেষ করে ভাই এই দেশের যারা, এই দেশকে যারা ভালোবাসেন, আপনারা সবাই সাবধান হয়ে যান। কোনো উস্কানিতে কান দিবেন না। এই যে গাইবান্ধা পলাশবাড়ি নিয়ে যে ঘটনাটা ঘটতেছে, ওইখানে শিব মন্দির বানাইছে এবং ওইখানে কৃষ্ণের মূর্তি আছে। যারই মূর্তি থাকুক, ওইটা ওনাদের ব্যাপার। ওই মূর্তি কতটা হাইট করলো না করলো, ওই মূর্তিটা কতটা হাইট করলো না করলো, এইটা নিয়ে এখন প্রচুর আলাপ হচ্ছে। কারণ কি জানেন? ওই মূর্তির হাইট হচ্ছে 81 ফিট। আর ভারতের গোয়াতে একটা মূর্তি আছে শিব মূর্তি, ওইটার উচ্চতা 77 ফিট। তার মানে কি ওইটার চেয়ে এটা বেশি হাইট? ভারতের মূর্তির চেয়েও বাংলাদেশের মূর্তির হাইটটা বেশি। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। কিছু কিছু সনাতনী ভাই বোনরা দেখলাম এই অনলাইনে আইসা অনেক মাথা গরম করা কথাবার্তা বলতেছেন। এই বলার পিছনে কারণও আছে। কেউ কিছু ফটোকার্ড বানিয়েছে, কোনো ধর্মকে আঘাত করছে, নিশ্চয়ই সনাতন ধর্মের ভাই বোনদেরকে আঘাত করছে। ওই আঘাতের কারণে ওনারা বলতেছে, তুই তাকারি কইরা বলতেছে, যেদিকে কেউ চোখ দিলে চোখ তুলা ফেলামু, ঢাকা শহর কাঁপায় ফেলামু, কেউ যদি এখানে থাকতে না চায়, মানে গাইবান্ধা যদি কেউ না থাকতে চায়, তারা চইলা যাইতে পারেন। এই যে গরম গরম কথা বলতেছেন, এতে কিন্তু অনেকের মাথা গরম হয়ে যাবে। আমি ভিডিওটা দেখাইতে পারতাম, দেখাবো না। দেখাইলে আপনাদের মাথা গরম হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখছেন, কিন্তু মাথা গরম করা যাবে না।
বিশাল বড় একটা ফাঁক পাচ্ছে তো। হ্যাঁ ভাই, এই রংপুরের পলাশবাড়িতে বিরাট বড় একটা ফাঁক পাচ্ছে। বুঝেন তো কেন? ওই যে চিকেন লেগ আছে এবং এটা তাদের দরকার। শুভেন্দু পাশ কইরাই তো, ওই যে চাই বাটি গরু খাওয়া, শুভেন্দু পাশ কইরাই তো বলছে এই রংপুর তারা নিয়ে নিবে, চিটাগাং নিয়ে নিবে। এগুলা বলবে, এগুলা কানে নেওয়া যাবে না। নিয়ে নিমু কইলে নিয়ে নেওয়া হয় না তো। বুঝেন তো, এগুলা মাথা গরম করার জন্য। কারণ কি জানেন, আপনার মাথা গরম করে দিলে ওই যে মাজার যেভাবে ভাঙতে গেছেন এবং কবর থেকে উঠে একজনকে পোড়ায়া ফেলাইছে, আগুন দিয়ে পোড়ায়া ফেলাইছে, মানুষ তো ভাই অন্যরকম উগ্র হয়ে যায়। ধর্মের ব্যাপারে না উগ্রতা চলে আসে। কি এইটা কইলি, এই যে এইটা কইলি কয়ে যদি আপনারা অন্য কোনো কিছু চিন্তা করেন, ভুলো এই চিন্তাটা করবেন না। দোহাই লাগে, এটা একটা বিরাট ফাঁদ। ওরা চাচ্ছে ওইখানে গিয়ে কেউ গ্যাঞ্জাম করুক, ওই মূর্তির দিকে কেউ আঘাত, মূর্তি নিয়ে কোনো কথা বলুক, ধাক্কাধাক্কি করুক, কি কইতে চাইতেছে বুঝছেন তো? ওদিকে যাবেন না, ওই কথা বলবেন না, ওইসব কথা কানে নিবেন না। এটা বিরাট বড় ফাঁদ। এইটা যদি করতে যান তখনই কিন্তু তারা মাঠে নাইমা করবে। তাদের তো একটা উদ্দেশ্য আছেই তো ভাই, আর ওই উদ্দেশ্যের কারণে এখনো তো শেখ হাসিনা ওনাদের সঙ্গে জড়িত, তাই না? এখানে যা কিছু অশান্তি হবে সবকিছুর সাথে শুধু ভারত একা না, এখানে সব নাগরিককে জড়ানো ঠিক হবে না। ভারতের সব নাগরিক কিন্তু এমন না, অনেকের সাথে নিশ্চিত ভাই। এখানে হচ্ছে একটা উগ্রবাদী দল, এই যে বিজেপি করে, যারা মোদির দল করে, এই মোদির দলের কিছু লোক কিন্তু এখন এই বাংলাদেশে অলরেডি ইন হয়ে গেছে। ওই অ্যাঙ্গেলই কথাবার্তা বলতেছে, আমাদেরকে খেপাইতে চাইতেছে, আমরা যেন রাগ হইয়া অন্য একটা আকাম কইরা বসি, আর ওই আকামটা করলেই কিন্তু ওরা জিতা যাবে। ওরা এমন ভাবে কথাবার্তা বলতেছে, হ্যাঁ এরা কিন্তু ওই মোদির লোক, কিন্তু এরা এমন ভাবে কথাবার্তা বলতেছে যেন এখান থেকে কেউ রওনা দেয়, হ্যাঁ ওই যে লং মার্চ করে যেন রওনা দেয় ওই গোবিন্দগঞ্জের দিকে, ওই পলাশবাড়ির দিকে। ভুল হয়ে কাজ করবেন না, ওইটা মাথাতেই নিবেন না। অতীতে আপনারা মন্দির পাহারা দিছেন না? নিশ্চয়ই দিছেন। আমরা এখন ওইটা পাহারা দিয়ে রাখুন, ওইটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। যে যার ধর্ম সে পালন করুক, কোনো অসুবিধা নাই। সরকারকে বিপদে ফেলানো যাবে না। এই সরকার বিপদে পড়লে বাংলাদেশ বিপদে পড়া যাবে তো। যার জন্য এখন বলবো শেষ কথাটা, এই বাংলাদেশের বিরাট বড় বিপদ, বিরাট বড় একটা ফাঁদ পাতা হয়ে গেছে এই গোবিন্দগঞ্জে। এই ফাঁদ থেকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে। সেই রাস্তাটা কি? সবাইকে এক জায়গায় আসতে হবে। আর এক জায়গায় আসতে হলে ভাই ওই সংবিধানটা সংশোধন করতে হবে, একটু উলট পালট করতে হবে। এই সংবিধান তো আপনারাও চান নাই, মহামান্য প্রধানমন্ত্রী আপনি নিজেও চান নাই। ওই ফুটেজও আমার কাছে আছে। আমাদের সালাউদ্দিন সাহেবও চায় নাই, হ্যাঁ উনিও চায় নাই। এটা পরিবর্তন করতে চাইছে। সবচেয়ে বড় কথা, এই বিএনপি যে ধরে রাখছিল 16 বছর, উনিও চাইছে, মির্জা ফখরুলও চাইছে এই সংবিধান বদলাক। তার চেয়েও বড় কথা, বেগম খালেদা জিয়া চাইছে, হ্যাঁ উনি নিজে চাইছে এই সংবিধানটা পরিবর্তন করতে। তার মানে কি জানেন, এই সংবিধানের ভিতরে থাকলে একদিন মহাবিপদ আসবে, মহাবিপদ। এই সংবিধান অনুযায়ী এনসিপি এদেরকে প্রথম ঝুলাবে, জামাতের অনেককেই ঝুলাবে, আপনার বিএনপিও বাঁচতে পারবেন না, আপনাদেরকেও ঝুলাবে, কারো হাত থেকে বাঁচতে পারবেন না। কারণ কি জানেন, এই আওয়ামী লীগের সাথে পুরা ভারত জড়িত, বিরাট একটা শক্তি জড়িত আমাদের 3 সাইডে। এখন এটাকে মোকাবেলা করার জন্য একটাই রাস্তা আছে। সেই রাস্তাটা কি জানেন? লোহা দিয়া লোহা কাটতে হবে। ওরা যখন বলবে জয় শ্রীরাম, আমরা তখন বলবো আল্লাহু আকবার। হ্যাঁ, লোহা দিয়া লোহা কাটতে হবে। যার জন্য ওনার কাছে দাবি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, গণভোটের স্বীকৃতি। দেখবেন সব রাস্তা ওপেন হয়ে যাবে। দেশব্যাপী জরুরি সতর্কবার্তা। সরকার নড়েচড়ে বসেছে, জামাত, শিবির, এনসিপি, বিএনপি সবাই নড়েচড়ে বসেছে। সরকার গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসেছে যে 23 জুন বড় কিছু ঘটতে পারে। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আওয়ামী লীগ দেশব্যাপী নাশকতা চালাতে পারে। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, তাদের কোনো রাজনীতি নাই। দেশের সম্পদ নষ্ট করা, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, রাজপথে নেমে ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ করা কোনো প্রয়োজন ছাড়া। এই যে ইদানিং তারা তাদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করছে রাজধানীতে, কেন? এর জরুরতটা কি? আপনি কাকে মারতে যাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? কি করছেন? কোনো কিছু জবাব আছে না। এর মানে তারা যে আপাতমস্তক একটা সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, যদি এরকম হতো যে তারা জুলাই গণহত্যার জন্য ক্ষমা চেয়েছে, শেখ হাসিনা কিংবা আরো যারা অপরাধী তাদের বিচার চেয়েছে, তারপরে তাদের যারা নিরীহ তারা বলছে যে আমাদেরকে রাজনীতির অধিকার দেন, ইটস ভ্যালিড, এটা যৌক্তিক। এই যৌক্তিক দাবি যদি সরকার না মানতো তখন আমরাও বলতে পারতাম যে না, যারা নিরপরাধ তাদের রাজনীতির অধিকার কেড়ে নেওয়া এটা ঠিক না। কিন্তু এই আওয়ামী লীগ কারা? যারা জুলাই গণহত্যাকে নিয়ে এখনো টিটকারি মারে, যারা এখনো গণহত্যাকারী ডাইনি শেখ হাসিনার নামে স্লোগান দেয়, যাদের মধ্যে সামান্য অনুতপ্ততা নেই, যারা জুলাই বিপ্লব, শত শত শাহাদাত, রক্ত এবং প্রায় 250 শিশু হত্যা এগুলোকে তারা অস্বীকার করে, এগুলোকে ষড়যন্ত্র বলে, মানে সামান্যতম অনুতপ্ততা বোধ তাদের মধ্যে নাই। তারা রাজনীতি করবে? সুস্পষ্টভাবে তারা সন্ত্রাসী করছে এবং এটা চরম ধৃষ্টতা। একটা দেশে গণহত্যা চালিয়ে কোনো ধরনের বিচার এবং ক্ষমা চাওয়া ছাড়া আবার রাজনীতির অধিকার চাওয়া, এটা চরম ধৃষ্টতা এবং সেই গণহত্যাকে অস্বীকার করা। তো এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, তারা তাদের এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সন্ত্রাসী সংগঠন আবার প্রতিষ্ঠাবার্ষিকী আছে, এটা আবার পালন করা যায়। জারোস, রাস্তাঘাটে যাদের জন্ম হয় ওদের আবার জন্মদিন আছে, ওদের জন্মদিন পালন হয়। যার মা বাবার অস্তিত্ব নাই, জারোস, এদের জন্মদিন দেখেছেন কেউ সেলিব্রেট করে? জন্মদিন তো হয় তাদের যাদের মা বাবা আছে। তা আওয়ামী লীগ তো এখন এদের চাইতে নিকৃষ্ট। তো ওদের আবার প্রতিষ্ঠাবার্ষিকী, এটা ওরা উচ্চারণ করে কিভাবে? এর প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন, এই কয়েকদিন পর। গোয়েন্দা তথ্য যে দেশব্যাপী তারা নাশকতা করতে পারে, হামলা চালাতে পারে। তবে আমার বিশ্বাস এরকম চেষ্টা তারা যতবার করেছিল তারা পারেনি। বিশেষ করে 15ই আগস্ট কেন্দ্রিক
বা নানান দিবস কেন্দ্রিক, কখনো 16 ডিসেম্বর, কখনো 26শে মার্চ, যেহেতু তারা মুক্তিযুদ্ধ তাদের একক সম্পত্তি মনে করে, এই কারণে 16 ডিসেম্বর 26শে মার্চ ঘিরে তাদের বড় বড় পরিকল্পনা ছিল। এখন 23 জুনকে কেন্দ্র করে যেরকম দেশব্যাপী জরুরি সতর্কবার্তা দিয়েছে প্রশাসন, এরকম 16 ডিসেম্বর 26শে মার্চকে কেন্দ্র করেও সতর্কবার্তা ছিল। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা সবাই সতর্ক থাকার কারণে অতীতে যেরকম ওরা কিছু করতে পারেনি, এবারও করতে পারবে না। এবং 23 জুনের আগেই ব্যাপক ধরপাকড় শুরু হবে এবং সারা দেশে জামাত, এনসিপি, বিএনপি এরা রাজপথে থাকবে লাঠিসোঁটা নিয়ে, মরে মরে পাহারা দিবে। কোথাও 1 মিনিটের জন্য ওদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। কোথাও ঝটিকা মিছিল করলে সেই ঝটিকা মিছিলের ছবি ট্র্যাক করে, ভিডিও ট্র্যাক করে, যারা মিছিল করেছে তাদেরকে আইডেন্টিফাই করে মাটির নিচে থাকলে ওইখান থেকে তুলে নিবে। হ্যাঁ, বিএনপির অনেক সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত তাদের রাজনীতি একটা দিকে ঠিক আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখবে, মায়ের উপর রাখবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। মায়ের দিয়ে তারপরে বলবে যে মায়ের আরো বেশি খাবি যদি আবার ভোট না দাও, ভোট দে কিছুদিন মায়ের কম খাবি, ভোট দিবি না এমন মায়ের খাবি দুনিয়ায় থাকতে পারবি না, একদম গণধোলাই খাবি। তো এটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি আওয়ামী লীগকে কিভাবে ডিল করছে, লাঠি দিয়ে ডিল করছে, পিটিয়ে ডিল করছে, মায়ের উপর ডিল করছে। এই জায়গাটা জামাতের ঘাটতি ছিল। জামাতের রাজনীতি ছিল 12 ফেব্রুয়ারির আগে, নির্বাচনের আগে, যে বিএনপির সাথে আমরা আওয়ামী লীগের উপর নির্যাতন করবো না, আইন নিজের হাতে তুলে নেবো না, কোনো মত করবো না, ওদের মারতে যাবো না, ওদের ধন সম্পত্তিকে আমরা গণিমতের মাল মনে করে দখল করতে যাবো না। এটা ছিল জামাতের থিওরি, যে ওরা আমরা ভালো ভদ্র নিরীহ, এটা মনে করে হয়তো বা আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোট দিবে, যে না আমাদের অধীনেই তো ওরা নিরাপদ, আমরা তোদের উপর নির্যাতন করিনি। কিন্তু না, বিএনপি এটা বিশেষ করে না, মায়ের দিয়ে ওদেরকে ডিল করে। ভোট দেওয়ার আগে এক দফা মায়ের, যে মায়ের তো খাইছো এখন ভোট দেয়, নইলে আবার খাবি ভোটের পর। বুঝতে পারছেন হাউ বিএনপি ডিলস আওয়ামী লীগ, দিস ইজ হাউ। তো দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশ জুড়ে সতর্কবার্তা আমরা আলোচনা করছি। এবং এই যে সতর্কবার্তা, এবং জামাত শিবিরের লোকজন, বিএনপি, এনসিপির লোকজন, এনসিপি ইজ ভেরি ক্রেজি হিয়ার, সারা দেশে লাঠিসোঁটা নিয়ে আপনার পাহারা দিবেন, আওয়ামী লীগ কিছুই করতে পারবে না, ওদের কোনো সক্ষমতা নেই। ওরা টাকা পয়সা দিয়ে কিছু টোকাই ভাড়া করে কিছু ককটেল টকটেল ফুটায়, কিন্তু যারা টাকা পয়সার বিনিময়ে ককটেল ফুটাতে আসবে ওদেরকেও ধরতে হবে। দেখবেন যে ওদের টাকা পয়সার মেকানিজম কাজ করবে না। বাংলাদেশ একটা হিউজ বেকার প্রবণ একটা দেশ, অনেক বেকার আছে, অনেক তরুণের কোনো কাজকর্ম নাই, সেখানে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তাদের মাধ্যমে অনেক কিছু করানো যায়। কিন্তু আওয়ামী লীগের কোনো গণভিত্তি নেই, কোথাও এমন কোনো জায়গা নাই যে আপনি আওয়ামী লীগ পেয়ে একা আওয়ামী লীগকে পিটাচ্ছেন আর আওয়ামী লীগের পক্ষ হয়ে জনগণ আপনাকে ধরবে, এরকম না। আপনি একা যদি 50 জন আওয়ামী লীগকে ধাওয়া দেন, ওরা 50 জন দৌড়াবে। এবং বাংলাদেশের সমস্ত জায়গায়, গোপালগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় স্থানীয় জনগণ আওয়ামী লীগকে পাল্টা ধাওয়া দেবে। মানে ওদের পক্ষে কোথাও কোনো জনগণ নেই। একটা বাস স্ট্যান্ড দেখান যেখানে আওয়ামী লীগকে আপনি পিটাতে গেলে স্থানীয় দোকানদাররা উল্টো আপনাকে ধরবে না, উল্টো সবাই মিলে ওই আওয়ামী লীগকে ধরবে। মানে ওদের পক্ষে কোথাও কোনো জনগণ নেই, কোথাও নেই। অতএব ওদেরকে পেটানো কোনো ব্যাপার না, আত্মবিশ্বাস রাখতে হবে যে ওদেরকে একা পেটাতে পারেন। কোথাও যদি আপনি একা হেঁটে যাচ্ছেন, যদি দেখেন যে আওয়ামী লীগ মিছিল করছে, আপনি একা নারাই তাকবীর বলে ধাওয়া দেন, দেখবেন যে দৌড় আর দৌড়। দেখেন না নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় এনসিপি নেতারা, এক এনসিপি নেতা আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ ধাওয়া দেয় এবং ওরা দৌড়ায়। ওদের কোনো নৈতিক শক্তি নেই, ওদের সাথে জনগণ নাই, ওরা চোর, ওরা ডাকাত। ডাকাত ওরা এখন চোর, ডাকাতের তো অনেক সময় সাহস থাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সারা দেশে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। যে পুলিশের একার পক্ষে সম্ভব না, রাজনৈতিকভাবে আমরা যতদূর জেনেছি যে বিএনপি, জামাত, এনসিপি সবাই মাঠে থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। আমরা রাজনীতিতে যেটা দেখতে পাচ্ছি, আগামী 2 মাস পর বিএনপি জামাতের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। এই বিষয়ে জামাতকে আমরা সতর্ক করছি যে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, ঠিক করেন। মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। আমি আসতে আসতে দেখলাম আমার একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বাংলাদেশের সব সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছে, যে এখনো সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে যাচ্ছে, শুধু ব্যাখ্যা চাচ্ছে। কোথায় আজ থেকে 1-1.5 মাস আগে একটি বিচার করেছিলাম, সেই বিচারে সর্বোচ্চ সুষ্ঠু সমাধান করেছি। কারণ তারা আমাকে ছাড়া বলছে যে আপনি না থাকলে এই বিচার আমরা বসবো না, মানবো না। ঘুরতে ঘুরতে তারপরে বসেছি। এখন আপনি আমাকে বলেন, অনেকে এই বিষয়টাকে পুরা ঘোলাটা বানিয়ে দেখলাম জাতীয় চ্যানেলে নিউজও হচ্ছে। তো এই কথার যেহেতু কথা বলছি, কথাটি বলে দেই তাহলে ভালো হবে। আমি সেই বিচারে বসেছিলাম, কারণ এই দেশের সবাই জানে হানজালার বিচারে কোনো ধরনের অনিয়ম হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি যেই বিচারে বসবো, সেই বিচারে যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় লোক হোক, হানজালা যেই বিচারে বসে বিচার করে, সেই বিচারে বসে দুর্নীতি করার সাহস এই শিবচরের মাটিতে কারো নাই। আমি সেই জায়গায় বসে এক পক্ষের কথা শুনছি, বারবার আরেক পক্ষ শুধু হাত ঢুকায়, কথা বলে। তো যদি আমি বলছি, যদি আপনারাই সমাধান করতে পারেন, তাহলে আমার পিছনে 10-15 দিন 20 দিন ঘুরে আমাকে জোর করে কেন এই বিচারে আনছেন? তাহলে আপনারাই সমাধান করেন। এটা বলে আমি চলেও যাইতে নিছি, আমি চলে যাই, আমার দরকার নাই এই বিচার করা। না, আমরা আপনারা ছাড়া এই বিচার মানবো না। সুন্দর সমাধান হয়েছে। বিচারের মধ্যে যখন বারবার কাউন্টার দিচ্ছে আমাকে রেখে, আমি একজন এমপি, আমি মনে করি না যে সব সম্মানী ব্যক্তি, বিষয়টা এরকম না, কিন্তু আমি তো এলাকার একজন জনপ্রতিনিধি। আমি যখন একটা বিচারে বসবো, তখন তো আশেপাশে যারা কথা বলবে, আমি বাক স্বাধীনতা দিয়েছি,
তার মানে তো এটা না যে আমার পাশে বসে বসে আমি চুপ করে আছি, আপনি পাশের থেকে বসে কাউন্টার দিবেন। বিষয়টা কি এরকম? সেটা আমার জায়গায় যেই হইতো সেই তাকে এই বিষয়টা বলে থামিয়ে দিত। তো ওখানে 30-40 সেকেন্ড হয়তো আমি একটু রাগ করেছিলাম যে আমাকে এনে এখানে বসিয়ে আপনারাই যদি কথা বলে সব করেন তাহলে আমাকে আনলেন কেন? ওই রাগারাগি করতে গিয়ে দেখলাম ওই কে যেন ওখান থেকে 30-40 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে সেটাকে ছাড়ছে। এটা এখন পুরা বাংলাদেশের এখন জাতীয় নিউজ হয়ে গেছে। তারপরে আমাদের কোনো আপত্তি নাই, হকের বেলায় কথা বলতে হলে আমতলার এইভাবে কথা বলে যাবে। এটা কোনো এরকম বিষয় না যে ক্ষমা চেতে হবে মাত্র। এটাকে এখন নিয়ে দলীয় বিচারে বসলে আমার বিচারে কোনো দলীয় বিষয় থাকে না। জাতীয় নিউজগুলোতে দেখলাম অনেকে দলীয় ট্যাগ লাগিয়ে দিচ্ছে এটার ভিতরে। এটা একটা ভুল নিউজ তারা করেছে। আমার বিচারে বসলে যেই দলেরই হোক, আমার বিচারে কোনো দলীয়, আমি নিজেও কোনো দলীয় বিষয় বিচারে বসি না। এজন্য যারা উদ্দেশ্যমূলক আমাদেরকে ছোট করার জন্য, অসম্মান করার জন্য যারা আমাদের ভিডিওগুলো ছেড়েছে, আমাদেরকে যারা অসম্মান করতে চাবে, আর আমরা যতদিন দেশের পক্ষে কথা বলে যাব, আমরা যতদিন দেশকে ভালোবেসে যাব, আমাদেরকে দাবানোর চেষ্টা করবে, আল্লাহ আমাদের ইজ্জত তত সম্মান বাড়িয়ে দেবে। এজন্য প্রিয় ভাইরা আমার, কাজী সুরার যে বিষয়টি নিয়ে আমরা বসেছিলাম, এখানে একটি বিষয় নিয়ে বারবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার কারণে এলাকার পরিবেশ বারবার নষ্ট হচ্ছে। আমরা তো বিচার করি, আমরা জানি কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। এই বিষয়টি আমার সামনে আসার পরে আমি বলেছি যে এই বিষয়টি আমি ভালো করে দেখব। এই বিষয়টি ভালো করে ওয়াদা দিয়েছিলাম যে আমি আসবো, আমি এই জায়গায় দাঁড়াবো, আমি শুনবো কি করা যায় সেটা আমি করব। আমি ওয়াদা দিয়েছি। হাজারো প্রতিকূলতা ছিল আজকে এখানে আসার পিছনে। সকাল থেকে ডিজিএফআই, এনএসআই, সরকারি রিপোর্ট, ওসি থেকে থানা থেকে শুরু করে সবাই আমাকে বারণ করেছে যে আজকে এখানে আপনি যায়েন না, সেখানে এটা হতে পারে সেটা হতে পারে। আমি হামদাল আজকেই চিন্তা করে এসেছি। আমি ওয়াদা দিয়েছি যদি জীবন চলে যায় ওয়াদা রক্ষা করব। কারণ ওয়াদা যখন মুমিন করে সে ওয়াদা সে রক্ষা করে। এই জন্য সব উপরক্ষা করে নেতৃবৃন্দ সবাই বলেছে, অনেকে বলেছে, আমি বলছি ওয়াদা দিয়েছি যাবো তো কি হয়েছে, যাবো আর হবে, আমি পরেরটা পরে দেখবো। কারণ আমরা তো মৃত্যুকে ভয় পেয়ে চলি না ভাই। আজকের যে ঘটনা এখানে ঘটেছে সেটা নিয়ে একটি সুন্দর সমাধান আমি চিন্তা করেছি। সেটা হলো এইখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির জন্য আমি উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং উভয় পক্ষের সাথে কথা বলে আমি একটি সমাধানের দিকে একটি সমাধানের চিন্তা করেছি। সেটা হচ্ছে যেহেতু অপরাধ করেছে, ভুল করেছে, ভুলের শাস্তি যদি প্রমাণিত হয় তাহলে আমাদের আদালতও হোক আর আইনি আদালতে হোক, যদি ভুল করে ভুলের শাস্তি হবেই হবে। যদি অপরাধ করে সেই অপরাধ যদি আমাদের আদালতও না হয়, বাংলাদেশের আইন আছে, আদালত রয়েছে, দরকার হলে বাংলাদেশের আইন আদালতে ওই বিচার হবে, কিন্তু অপরাধের শাস্তি পেতে হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা চাই এলাকায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা চাই এলাকায় এটাকে কেন্দ্র করে মারামারি, হানাহানি উভয় পক্ষের মধ্যে কোনো গন্ডগোল না হয়। এজন্য আমি বলেছি এই বিষয়টি আমি নিজে খাতিয়ে দেখবো, যেভাবেই ভালো হয় সেভাবেই সেই বিচার ব্যবস্থা আমি কায়েম করবো। যে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য এলাকায় যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি চাইলে আজকে গোটা জনসম্মুখে এখানে নিয়ে আসা যাইত, গোটা জনসম্মুখের সামনে এনে এই ধরনের একটি অপরাধের বিচার হয়তো জনসম্মুখে করা যেত। কিন্তু এই অপরাধ যদি জনসম্মুখে করা হয় তাহলে এই দুই পক্ষ কোনোদিন এলাকার মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাদের পরিবারের ভিতরে একটি ট্যাগ লেগে যাবে, তাদের পরিবার পরিজনের ভিতরে এমন ট্যাগ লাগবে, বছরের পর বছর তারা বেঁচে থাকবে। মানুষ তাদেরকে এই ধরনের কথা, এই ধরনের ছোট করা, তাদেরকে সেই অপবাদ তারা দিয়ে যেতে থাকবে। প্রিয় ভাই আমার, আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ ক্ষমতা দিয়েছে। আপনারা সেই ভোট দিয়ে আমাকে সেই সর্বোচ্চ প্রশাসনের আসনে বসিয়েছে। আমি চাইলে হয়তো অনেক কিছু করতে পারি, আমার পক্ষে সম্ভব। কিন্তু মাঝে মাঝে মনে হয় সবকিছু করতে পারলেই সবকিছু করা যায় না। কখনো কখনো সেই বিষয়গুলোকে চেষ্টা করা দরকার যে এই বিষয়টা জাতির সামনে আনার আগে যদি একটি সুন্দর সমাধান করা যায় তাহলে সেটা প্রথমে সেইভাবে সারা ভালো। যদি কোনো কারণে না হয় তাহলে সেটা যেইভাবে করা লাগে সেইভাবে করার রাস্তা তো আমাদের কাছে আছে। দুপক্ষকে আমি বাহাদুরপুর নিয়ে যাব, বাহাদুরপুর বসিয়ে আবারও বলছি এই কাজটি একমাত্র করার কারণ হচ্ছে আমি কারো সম্মান, কারো ইজ্জত আমি নষ্ট করার জন্য এমপি হইনি। যে জিনিসটা ঘরে বসে ডাক দিয়ে সমাধান করে দেওয়া যদি যায় তাহলে জাতির সামনে দুনো গোষ্ঠীকে দাঁড় করিয়ে, এত ক্যামেরা চলছে, এদেরকে সবার সামনে ক্যামেরার সামনে দাঁড় করাবো, মাথা উঁচু করে তারা বাঁচতে পারবে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।